উই হ্যাভ এ প্ল্যান, আমাদের পরিকল্পনা আছে। আমরা তো একটা পরিকল্পনা করে নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের পরে পরিকল্পনা আমরা করছি না। চট্টগ্রামকে আমরা একটা লজিস্টিক হাব করতে হবে। যে বাংলাদেশ ব্যাংক আমরা কোনোদিন রাজনৈতিকভাবে কাউকে নিয়োগ করি নাই, শেয়ার বাজারে কোনোদিন বিএনপির সময় ধস নামে নাই। অর্থনীতির সুফল প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইকোনমিক মডেল আগামী দিনে, যেটা আমরা চিন্তা করছি। বিনিয়োগ না হলে আপনি কর্মসংস্থান করবেন কী করে? চায়নাতে যেরকম 60% স্টুডেন্টরা ম্যাট্রিকের পরে, স্কুলের পরে ওরা ভোকেশনাল স্কুলে যায়, আর আমাদের দেশে সবাই বিএ, এমএ, পিএইচডি করতে যায়। এইখানে আমাদের বড় ডিফিকাল্টি। বন্দর, চট্টগ্রাম বন্দর যেটা বাংলাদেশের অর্থনীতির প্রাণ, আপনারা যদি নির্বাচনে জয়লাভ করেন এবং সরকার গঠন করেন, এই বন্দর নিয়ে আপনাদের কী ধরনের পরিকল্পনা আছে? এবং জানেন যে বন্দর নিয়ে অলরেডি আন্দোলন চলছে, যেটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য কী? না, সেটা তো অন্য বিতর্ক। সেটা আমাদের যেটা চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামকে নিয়ে যেটা চিন্তা, চট্টগ্রামকে আমরা একটা লজিস্টিক হাব করতে হবে। বা লজিস্টিক হাব বলতে আমরা যেটা বুঝেছি, খালি বাংলাদেশের জন্য না, পুরো রিজিয়নের জন্য, পুরো অঞ্চলের জন্য একটা লজিস্টিক হাব হিসাবে পরিকল্পনা আছে আমাদের। এবং পুরো কোস্ট লাইনে চট্টগ্রামের এটাকে একটা ট্রেডিং পোস্ট হিসেবে আমরা আগামী দিনে ডেভেলপ করতে চাই। এবং ট্রেডিং পোস্ট হিসেবে মানে ইটস এ ট্রেডিং পোস্ট ওপেন 24/7 ফর এনিবডি টু কাম অ্যান্ড ইনভেস্ট ইন বাংলাদেশ, এখানে বিনিয়োগ করার জন্য। সুতরাং আমরা চাই যে এটা সামষ্টিকভাবে, যে এটা যে সম্ভাবনা আছে, এটা পুরোপুরি কাজে লাগিয়ে শুধু বাংলাদেশের জন্য না, পুরো অঞ্চলের জন্য একটা লজিস্টিক্যাল হাব আমরা করতে চাই চট্টগ্রাম বন্দরকে। এবং চট্টগ্রাম এয়ারপোর্টটাকে আমরা চাই একটা হাব, ওই অঞ্চলের জন্য একটা হাব, প্যাসেঞ্জার হাব অ্যান্ড অ্যাজ ওয়েল এজ কার্গো হাব, বিকজ ওখানে সম্ভাবনাটা আছে। এই জন্য এখন অপারেশনের ক্ষেত্রে বিদেশিদেরকে আপনারা প্রাধান্য দেবেন কিনা, বা এই চুক্তি নিয়ে আপনাদের ওই দলীয় সিদ্ধান্তে আমরা এখনো আসিনি। ওগুলো তো পরবর্তীতে আমরা সরকারে আসলে সিদ্ধান্ত নেব। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে আপনাদের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আপনাদের দলীয় মানে স্ট্যান্ড কোন জায়গায়? জামাতের সাথেও অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে। আপনি যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, আগামীর জনগণ বিএনপির কাছ থেকে যে প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণ হবে কিনা? না, অবশ্যই। আমাদের তো তারেক রহমান সাহেব এসেই যে কথাটা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা তো একটা পরিকল্পনা করে নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের পরে পরিকল্পনা আমরা করছি না, কারণ আমাদের তো অভিজ্ঞতা আছে। আপনি দেখবেন বিগত বিএনপি দুটো সরকার যখন পরিচালিত করেছে, আপনি প্রত্যেকবার দেখেন, আমরা যখন সরকার ছেড়ে আসছি লাস্টে, তখন প্রবৃদ্ধি ছিল 7.06। ওই অঙ্কে এখনো কেউ যায়নি, যেতেও পারেনি। এবং কার্ভটা ছিল ঊর্ধ্বমুখী। ওই ধারা যদি চলতো, বাংলাদেশ তো ডবল ডিজিট গ্রোথে থাকতো, আজকে 10-11% থাকতো। সুতরাং আমাদের তো অভিজ্ঞতা আছে। আমাদের সময় আমরা অর্থনৈতিক যে সংস্কারগুলো সব বিএনপির সময় হয়েছে। আর্থিক বলেন, বলেন, গণতান্ত্রিক সংস্কার, পার্লামেন্টারি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র, আপনার অর্থনীতির বেলায় যত সংস্কার আপনি দেখবেন, সবগুলো বিএনপির সময় হয়েছে। এবং এই জন্যই, এবং আমরা যেমন বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে অ্যালাউ করি নাই। যে বাংলাদেশ ব্যাংক আমরা কোনোদিন রাজনৈতিকভাবে কাউকে নিয়োগ করি নাই, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ করি নাই। এই জন্য আপনি দেখবেন ব্যাংকিং খাতে বিএনপির সময় ডিসিপ্লিন সবসময় ছিল, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে সবসময় ছিল, শেয়ার বাজারে কোনোদিন বিএনপির সময় ধস নামে নাই কিংবা লুটপাট হয় নাই। যে মৌলিক যে জায়গাগুলো বিএনপি সবসময় ভালো ম্যানেজ করেছে। এবং আগামীতে আমাদের যে প্ল্যান আছে, সেটাকে আরও বর্ধিত আকারে আমরা সেদিকে যাব, যাতে করে অর্থনীতির যে আজকে যে জায়গায় এসছে, এখান থেকে আমরা আগামীতে বাংলাদেশের পুরো সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো অর্থনৈতিকভাবে, এবং প্রত্যেকটি গোষ্ঠী যাতে এখান থেকে লাভবান হয়। যে আমরা পৃষ্ঠপোষকতার কোনো অর্থনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, একটা অর্গানাইজ গ্রুপের অর্থনীতি আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের অর্থনীতিকে, আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে, খুলে রাজনীতিকে করলে চলবে না। বাংলাদেশের প্রতিটি মানুষ এই অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, অংশীজন হতে হবে, এবং এই অর্থনীতির সুফল প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। এইটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইকোনমিক মডেল আগামী দিনে, যেটা আমরা চিন্তা করছি। এবং আরও বেশি মানুষ, প্রত্যেকটি গোষ্ঠীর সম্ভাবনাকে আমরা কীভাবে তাদের উপর বিনিয়োগ করতে পারি। একেবারে সে তাঁতি থেকে শুরু করে
গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে ছোট একেবারে ছোট ব্যবসা থেকে মাঝারি মধ্যম এবং বড় প্রত্যেকটা গোষ্ঠীর যে সম্ভাবনা আছে সেটাকে অর্থনৈতিকভাবে আমরা পুরোপুরি কীভাবে কাজে লাগাতে পারি, আমাদের বিনিয়োগ হবে সে জায়গায়। কোনো মেগা প্রজেক্ট করে করে ওখান থেকে দেশের টাকা পাচার এবং পৃষ্ঠপোষকতার যে অর্থনীতি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রচুর টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আপনারা সরকারে আসলে সেই অর্থ পাচারগুলো ফিরিয়ে আনার জন্য কি ধরনের কার্যকর পদক্ষেপ নেবেন, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে বিদেশি বিনিয়োগের উপরেই তো একটা দেশের অর্থনীতির বড় অংশ নির্ভর করে, এবং আমাদের যারা বিদেশে রয়েছে সেই শ্রমিকদের পাঠানো টাকা, এই যে রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের জন্য কোনো কর্মপরিকল্পনা আপনাদের রয়েছে কিনা, আর এই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের কি ধরনের উদ্যোগ হতে পারে? না, প্রথমে যে টাকা ফেরত আনা, যে টাকা পাচার হয়ে গেছে এটা আনার ব্যাপারে একটা হচ্ছে সরকারের সরাসরি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট উদ্যোগ, একটা হচ্ছে এইগুলো এই টাকাগুলোকে ফিরিয়ে আনার জন্য কতগুলো প্রফেশনালরা কাজ করে, তাদের মাধ্যমে কাজ করে। সুতরাং আমাদের দুদিকে আমাদের মনোযোগী হতে হবে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেটা চেষ্টা সেটা, এবং সাথে সাথে যারা প্রফেশনালরা এই টাকাগুলো রিক্লেম করে সবসময় ফিরিয়ে আনে তাদের সাথে আমরা কথা বলেছি, কাজ করছি। এটা হচ্ছে ফিরিয়ে আনার ব্যাপারে। আর দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ না হলে আপনি কর্মসংস্থান করবেন কি করে? আমরা তো কর্মসংস্থানের বড় একটা প্রোগ্রাম নিয়েছি, এবং সেটা কর্মসংস্থান দেশে বিদেশে আত্মকর্মসংস্থান সব কিছু মিলিয়ে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, এবং এই জায়গায় আমাদের বড় বিনিয়োগটা হবে যে আমাদের দক্ষতা বাড়ানোর জন্য স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং, এবং আমাদের ভোকেশনাল কলেজগুলো, স্কুলগুলো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা করতে চাই, যাতে করে চায়নাতে যেরকম 60% স্টুডেন্টরা ম্যাট্রিকের পরে, স্কুলের পরে ওরা ভোকেশনাল স্কুলে যায়, আর আমাদের দেশে সবাই বিএ, এমএ, পিএইচডি করতে যায়। এইখানে আমাদের বড় ডিফিকাল্টি। আমরা স্কুল থেকে কারিগরি শিক্ষা ট্রেনিং দিচ্ছি যাতে ওইদিকে মনোযোগী হয়। তারপরে আমরা এডিশনাল একটা ল্যাঙ্গুয়েজ কম্পালসারি করে দিচ্ছি, বাংলা ইংরেজির বাইরে একটা ইংরেজি, যাতে করে ওই ল্যাঙ্গুয়েজ একটা স্কিল, যার মাধ্যমে তাদের দেশে বিদেশে চাকরি পেতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়, কমিউনিকেট করতে সুবিধা হয়। তো সুতরাং আমাদের সার্বিক বিনিয়োগ ছাড়া এগুলোতে কিছু হবে না। দেশের বিনিয়োগ লাগবে, বিদেশি বিনিয়োগ লাগবে, এবং বিদেশি বিনিয়োগের যে বাধাগুলো, ইজ অফ ডুইং বিজনেস, যেটা বাংলাদেশ খুবই নিম্ন পর্যায়ে, এই জায়গাটা আমরা টোটাল ডিরেগুলেশনের দিকে যাব, লিবারালাইজেশনের দিকে যাব, এবং যাতে করে বিদেশিরা বাংলাদেশে আসার জন্য আকর্ষিত হয়, এবং বাংলাদেশে ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করতে পারে। আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য কোনো, এবং তাদের জন্য ন্যাচারালি তাদের টাকাটাকে প্রপার চ্যানেলে আমরা ব্যবহার করতে চাই আগামী দিনে, এবং এটার বেনিফিট তাদের কাছে যাতে যায়, সেটা সেকেন্ডারি মার্কেট, শেয়ার বাজার বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সার্ভিস সেক্টর বলেন, যেখানেই হোক আমরা চাইবো এটাকে প্রপার চ্যানেল করে তারা যাতে বিনিয়োগ করতে পারে। এই বিনিয়োগের মাধ্যমে তারা যাতে আরও লাভবান হয়, বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হয়।